সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পহেলা ফাল্গুন উপলক্ষে বিশেষ জুটি বিতর্কের অনুষ্ঠান। ফাল্গুন মানেই ঋতু বসন্তের সূচনা। তাকে স্বাগত জানাতেই ফুলে ফুলে সেজে উঠতে শুরু করেছে প্রকৃতি। হালকা বাতাসে ভেসে আসে ফুলের সুবাস, পাখির ডাকে জেগে ওঠে চারধার। ফাল্গুনের রঙে যেমন রঙিন হয় প্রকৃতি, ঠিক সেভাবেই মানুষের মনও রঙিন হয় ভালোবাসার উষ্ণতায়। একটু আবেগ, একটু ভালোবাসা, একটু ভালো লাগা, এই সব কিছু নিয়ে তো আমাদের জীবন। আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষার অনেক স্বপ্ন নিয়েই মানুষে মানুষে এই ভালোবাসার বন্ধনটুকু আরও দৃঢ় হয়, আরও শক্তিশালী হয়। রোমিও জুলিয়েট থেকে শুরু করে লাইলি মজনু, এমন কত ঐতিহাসিক ভালোবাসার সাক্ষী হয়েছি আমরা। ঠিক তারই প্রতিচ্ছবি ঘটবে আমাদের আজকের বিতর্ক মঞ্চে। প্রিয় দর্শক, আজকের বিতর্কের বিষয় এ ধরার যত নবপ্রাণ খুঁজিতেছে মোদের মোরা চির অম্লান। এই বিষয়ের ওপর ভালোবাসা দিবসের বিশেষ বিতর্ক করবেন ৮ জন বিতার্কিক। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। ভালোবাসা দিবসের বিশেষ রম্য বিতর্কের ভূমিকায় অবতীর্ণ হবেন রোমিও ও জুলিয়েট চরিত্রে সম্রাট ও দিয়া, লাইলি মজনু চরিত্রে রোমান ও সেমন্তী, রাধাকৃষ্ণ চরিত্রে নওশিন ও জেহাদ আল মেহেদি, হেলেন প্যারিসের চরিত্রে নাহিদ ও নিসা। প্রিয় দর্শক, সবশেষে পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন মনিরউদ্দিন আহমেদ, প্রাক্তন মহাসচিব, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও সিনিয়র জেনারেল ম্যানেজার, ওয়াক লজিস্টিক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে জেনে নেই আমাদের আজকের বিতর্কের নিয়মগুলো কি কি। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট ৫ মিনিট সময় পাবেন। এক্ষেত্রে ৪ মিনিটে একটি সতর্কতা সংকেত ও ৫ মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে আমাদের আজকের জুটি বিতর্ক এ ধারার যত নবপ্রাণ খুঁজিতেছে মোদের মোরা চির অম্লান। আমরা কারা? আমরা রোমিও, আমরা জুলিয়েট, আমরা শিরি, ফরহাদ, রাধাকৃষ্ণ। এই জুটিগুলোই আজকের বিতর্কে অংশগ্রহণ করবে। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি হাসান মাহমুদ সম্রাট, যিনি রোমিও ভূমিকায় অবতীর্ণ হবেন। আসছেন রোমিও হাসান মাহমুদ সম্রাট। যুগ যুগান্তরে যারা ভালোবেসেছেন, যারা প্রেমের জন্য সমাধিসৌধ বানিয়েছেন, যারা প্রেমকে চির অম্লান করেছেন, তাদের সামনের সারির একজন হয়ে আমি সেই রোমিও ভেরোনার সেই নাম, যে প্রেমের কথা আজও মানুষ একটু থেমে শোনে। আজ যদি প্রেমের সংজ্ঞা বলতে বলা হয়, তাহলে প্রথম যে উদাহরণটি হবে সেটি হবে রোমিও ও জুলিয়েট। আজ আমি আমার জুলিয়েটকে নিয়ে বলবো, কারণ আমার প্রেমের শক্তি বুঝতে হলে প্রথমে জুলিয়েটকে বুঝতে হবে। জুলিয়েট শুধু কোনো প্রেমিকা ছিল না, সে ছিল সাহসের নাম, যে কিশোরী সমাজের নিয়মের সামনে দাঁড়িয়ে বলেছিল, নাম বড় নয়, মানুষ বড়। সে পরিবারকে অন্ধভাবে মানেনি, আবার প্রেমকেও হালকাভাবে নেয়নি। সে জানত ভালোবাসা মানে পালিয়ে যাওয়া নয়, বরং ভালোবাসা মানে দায়িত্ব নেয়া। অনেকে বলে আমাদের প্রেমে নাকি তাড়াহুড়ো ছিল, কিন্তু আমি বলি আমার প্রেম ছিল সত্যের, আর সত্য কখনো সময় দেখে আসে না। জুলিয়েটও কখনো ভয় পায়নি, না সমাজকে না ভবিষ্যৎকে। সে দেখিয়েছে একজন মানুষ কতটা দৃঢ় হলে নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে পারে। আজকে এই বিতর্কের মঞ্চে আরও অনেক জুটি আছে। আমি লাইলি মজনুর দিকেই যদি তাকাই, লাইলি মজনুর যেই প্রেম, লাইলি মজনুর যেই প্রেমটি মহান, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু একটি প্রশ্ন আমার মজনু ভাইয়ের কাছে থেকেই গেল, যে প্রেম করতে করতে আপনি এমন একটি পর্যায়ে গেলেন যে মানুষ ভুলে গিয়ে গাছের সঙ্গে কথা বলতে হলো। আসলে আমাদের প্রেমে পাগলামি ছিল ঠিকই, কিন্তু দায়িত্ব জ্ঞানহীনতা ছিল না। মজনুর কাছে যে দায়িত্ব জ্ঞানহীনতা আমরা পেয়েছি,
সেটা দেখে নবপ্রাণ দায়িত্ব জ্ঞানহীন হয়ে শিখবে। লাইলি মজনুর কথা নাই বলি, যেহেতু লাইলি মজনুর কথা বারবার বলতে গেলে মজনুর দায়িত্ব জ্ঞানহীনতা, এবং এখনও দেখেন আপনারা হয়তো টিভির স্ক্রিনে দেখতে পাবেন যে তার পাশে যে মজনু বসে আছে তার কোনো হিতজ্ঞান নেই, সে এখনও কোন ধ্যানে আছে, তাদের থেকে নবপ্রাণগুলোকে শিখতে হচ্ছে। রাধাকৃষ্ণ বড় লম্বা টোপর, আমি সম্মান রেখে বলছি, রাধাকৃষ্ণের যে প্রেম স্বর্গীয়, কিন্তু আমার প্রেমটা পৃথিবীর, আর পৃথিবীর প্রেমটাই সবচাইতে বেশি কঠিন। দেবতা হয়ে প্রেম করা সহজ কৃষ্ণবাবু, কিন্তু মানুষ হয়ে প্রেম করাটাই আসল পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে গেছি, যার জন্যে পুরো পৃথিবী যুগ যুগান্তরে আমাদের কথা, রোমিও জুলিয়েটের কথা বলে দেয়। পাশে বসে আছে হেলেন প্যারিস, কতক্ষণ ধরে হেলে আছে জানি না, তবে তাদের প্রেমের কারণে যে পুরো বিশ্ব ট্রয় নগরীর যুদ্ধ দেখেছে, ট্রয় নগরীর ধ্বংস দেখেছে। একটা প্রেমে যদি হাজার হাজার মানুষই মারা যায়, সেটাকে তো আর প্রেম বলা যায় না, সেটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আমাদের প্রেমে আমি এবং জুলিয়েট মরেছি ঠিকই, কিন্তু আমরা পুরো দেশকে, পুরো নগরীকে নিয়ে আমরা মরিনি। আমরা বেঁচে থাকিনি ঠিকই, কিন্তু আমাদের প্রেম বেঁচে আছে, কারণ ভালোবাসা শরীর বোঝে না, ভালোবাসা শরীরের চাইতেও বড়। যে প্রেমে ঝুঁকি নেয় না, সে প্রেম নিরাপদ কিন্তু সেরা নয়। আমাদের প্রেমটাই ট্র্যাজেডি ছিল ঠিকই, কিন্তু কোনো কাপুরুষতা ছিল না। প্রেম মানে যদি সাহস হয়, তাহলে সম্মানিত সভাপতি আপনি জানেন আসলে রায়টা কোন দিকে যাবে, যে সাহসের কারণে আমি এবং আমার জুলিয়েট, আমরা আমাদের প্রেমকে করেছি অবিরত, আমরা আমাদের প্রেমকে কিংবদন্তি করেছি, যার জন্য আজকে যারা নবপ্রাণ আছে, নবপ্রাণ হয়তো আমাদেরকেই দেখবে। আমাদের প্রেম কখনোই কোনো সময়ের ট্রেন্ড ছিল না, কোনো ধর্মীয় দর্শন ছিল না, কোনো যুদ্ধের কারণও ছিল না। আমাদের প্রেম ছিল মানুষের ভয় থাকা সত্ত্বেও সাহসী হওয়ার গল্প। আজও যখন কোনো তরুণ সমাজের নিয়মের সামনে গিয়ে প্রশ্ন তোলে আমি কাকে ভালোবাসবো, সেখানে আমাদের গল্প, রোমিও জুলিয়েটের গল্প নতুন করে জন্ম নেয়। তাই বলি, নবপ্রাণেরা আমাদের খোঁজে, কারণ আমরা বাস্তব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রোমিও আপনাকে। সময় এখন তারুণ্যের। তারুণ্যরা ভালোবাসে বোমাকে, ভালোবাসে বিপ্লব, তারা ভালোবাসে তাদের জুটিকে। এ পর্যায়ে দেখা যাক লাইলি হিসেবে আসবেন কাজী নিশাত আঞ্জুম সামন্তী। প্রসন্ন হইল মোর দেব পরমার্থে, জগতের জীবন হইল মোর স্বার্থে। জীবন যৌবন মোর তনু মন হিয়া, প্রেম ভরে হারাইল তোমাকে দেখিয়া। উষ্ণ প্রেমময় আর বসন্তের এই নতুন দিনে নতুন যুগলরা যখন প্রেমের কথা বলছে মাননীয় সভাপতি, তারা আসলে মনে মনে করছে সেই লাইলি আর মজনুকে, এই আমাদেরকে। সব প্রেমিকাই আসলে চায় তার প্রেমিক হোক মজনু। আমার মজনু মানে কায়েস, আপনারা তো তার নামটিই ভুলে গিয়েছেন। এই আমার প্রেমে আমার কায়েস হয়েছিল মজনু। মাননীয় সভাপতি, এই যে নতুন ধারার যত নবপ্রাণের কথা বলেন, তারা তো খুঁজছেই আমাদেরকে। সকল প্রেমিকা তার প্রেমিকের মধ্যে খুঁজে বেড়াই কোথায় আমার মজনু, আমার প্রেমে পাগল যে পুরুষ। দেখুন, আমাদের প্রেম একদিনের না, চট করে যেই প্রেম হয় সেই প্রেম তো শুধু মোহ। আমাদের প্রেম ছিল সেই ছোটবেলা থেকে দীর্ঘদিনের প্রেম। আমার প্রেমে যখন কায়েস মজনু, তখন ফকির বেশেও সে যখন আমার দৌড়ে আসে, আমি কিন্তু তার গলা চিনতে একটুও ভুল করিনি। সে যত ছদ্মবেশেই যোগী বেশে আসুক, প্রতিবার আমি তাকে চিনেছি, তার গলা চিনেছি। আমাদের প্রেম চিনতে শুধু চেহারা লাগে না, তার গলাতেই যেন আমার প্রেম ডুবে আছে। আপনারা তো সতীদাহ প্রথার কথা শুনেছেন, কিন্তু এই যে আমার প্রেমিক, আমার মজনু, আমার শোকে, আমার মৃত্যুতে শেষ পর্যন্ত তারও মরণ হয়। শুধু সতীদাহ প্রথার কথা না বলে, এই যে আমাদের মতো যুগল একজনের জন্য আরেকজনের প্রাণের যে ত্যাগ, তার কথা ভুললে কি করে চলে। আর এই যে আজকে আমাদের সাথে কিছু জুটি দেখছি, এই যে ধরুন না হেলেন আর প্যারিসের কথা, তাদের প্রেমের জন্য তো ট্রয় ধ্বংস করেই ছাড়লো।
সেই যুগে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাকতো তাহলে তো হেলেনকে মনে হয় 10 বার ফাঁসি কাস্টে যেতে হতো। যেই প্রেমের চাইতে মাননীয় সভাপতি ইগোই ছিল বেশি, সেই প্রেমের যদি নবযুগলরা এই প্রেমই খুঁজে বেড়ায় তাহলে আর প্রেম হবে না, সেখানে আবার যুদ্ধ, মারামারি, কাটাকাটি এই দেখে যেতে হবে। আর এই যে একটু আগে একজন এসে বলে গেল তার কিশোরী জুলিয়েট, কিশোরী বললে ভুল হবে, বলতে হতো তার বাচ্চা জুলিয়েট। 13 বছর বয়সের বালিকাকে সে কিভাবে কিশোরী বলে তা আমার জানা নেই। আর এই যে প্যারিস, তার ক্যারেক্টারে তো মনে হয় বিশাল সমস্যা। এক প্রশ্নের উত্তর দিতে তার নাকি লাগবে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। ক্যারেক্টার যদি এতই ভালো হতো তাহলে এক প্রশ্নের জবাবে সুন্দরী নারী চাইতো না। আর তাদের প্রেম নিয়ে নাকি আজকে আলোচনা করতে হবে। আর একটু আসি না কৃষ্ণের লীলা খেলায়। এক রাধাতে তো তার মনে হয় সন্তুষ্টি নেই, শত শত গোপীকে ঘিরেই তো তার সময় চলে যায়। আর রাধার প্রেম, সে তো প্রেম নয়, পূজা করেছে। এই পূজার মধ্যে মাননীয় সভাপতি যদি প্রেম খোঁজে তাহলে তো এই নারীবাদী সমাজ এই প্রেমকে মেনে নিবে না। আর আমাদের প্রেমে মাননীয় সভাপতি ছিল সহ্য, ধৈর্যের সেই চরম পরীক্ষা। আর রোমিও জুলিয়েট, অল্প বয়সে এইসব প্রেম বললে ভুল হবে। 1-2 দিনের মোহ আর রং ঢংকে প্রেমের আধিক্যতা বলার মতো যায় না আসলে। তাদের এই প্রেমকে যখন তারা আসলে শুধু প্রেম না মোহ এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নিজেদের জীবন দিয়েছিল, আমার ধারণা শুধু এই অল্প বয়সের ভুলের কারণে। সেখানে আমি, লাইলি আর মজনু, আমাদের প্রেম সে চিরকাল। যখনই কেউ প্রেমের কথা বলে, দীর্ঘ সময়, দূরত্ব, এখনকার যুগের লং ডিস্টেন্স প্রেমে কিন্তু আসলে লাইলি মজনুই সবচেয়ে পারফেক্ট হয়। অন্য সব কপত কপতিদের মতো আমাদের দেখা হলো, প্রেম হলো এমন তো নয়। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি আমরা। আমাদের প্রেম হাজার হাজার বছরের পরীক্ষায় টিকে যাওয়া শ্রেষ্ঠ প্রেম। আমাদের প্রেম টিকে গিয়েছে সময়, সমাজ আর দূরত্বের। তাই তো যত নবপ্রাণ তারা আমাদেরকেই খুঁজে ফেরে, তাদের মধ্যেই রয়েছি আমরা। তাই এই উষ্ণ ভালোবাসা দিবসে সকল নবযুগলকে বলি, লাইলি মজনুর মতো তোমাদেরও প্রেম অমর হোক। ধন্যবাদ। ধন্যবাদ লাইলিকে। নবপ্রাণ লাইলিকে খুঁজবে কিনা জানি না, তবে বক্তব্য বিতর্ক শুনে আমার বলতে ইচ্ছা হচ্ছে, যব সন্ধ্যাবেলায় তব তুলসী তলায় দেবতার নাম ভুলি নিয়মর নাম। এ পর্যায়ে বিতর্ক নিয়ে আসছেন নাহিদ হাসান সানি, প্যারিস। আজকের নবজুটির প্যারিস। হেলেনের ওই হাসিটুকু পাওয়ার নেশায় ভাই পুরো একটা ট্রয় নগরী পুড়তে রাজি তাই। ধন্যবাদ মাননীয় মডারেটর, এবং আমার আজকে অত্যন্ত সম্মানিত নাকি ঠিক করুণাভাজন প্রতিদ্বন্দ্বী আমি ঠিক বুঝতে পারছি না, মানে কিভাবে তারা আজকে সাহস করে, যেখানে স্বয়ং মানে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হেলেন আমার পাশে বসে আছে, তারা এসেছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে, যার সৌন্দর্য কল্পনা করে ডাক্তার ফস্টাস বলেছিল, হেলেন, সুইট হেলেন, মেক মি ইমর্টাল উইথ ইউর কিস। তো আজকে আমরা যাদের সাথে বিতর্ক করতে এসেছি তাদের প্রেমের চেয়ে আমাদের প্রেমটা অনেক বেশি আলাদা। এই যে দেখেন, মানে কিশোর বয়সে আসলে মানুষ বয়স সন্ধিতে পড়ে ভুল করে, রোমিও জুলিয়েট তারা ঠিক এরকম। আসলে তাদের প্রেমটা আসলে 3 দিনে শেষ, 4 দিনে একদম সমাপ্তি হয়ে যায়। মানে এত অল্প সময়ে আসলে এটা ঠিক প্রেম নাকি মোহ এটা বুঝতে বুঝতে আসলে 3-4 দিন লেগে যাবে। এবং এদের মধ্যে যে সম্পর্কটা, এটা আসলে প্রেমের চেয়ে অনেকটা বেশি সিচুয়েশনাল মিসক্যালকুলেশন ছিল। কিরকম ভাই, মানে এত সাহসিকতার গল্প আজকে বলে গেলেন, সেই রোমিওর এতই সাহস সে জুলিয়েটকে রেখেই পালিয়ে গেল। আরে ভাই, আপনার এত সাহস থাকলে জুলিয়েটকে নিয়ে পালান, বিয়ে করছেন, নিতে সমস্যা কি সাথে? এই না করে মানে বোকা, মানে বয়ঃসন্ধির তাড়নায় পড়ে মানুষ যে ভুল করে দুজনেই বিষ খেয়ে মরে গেল। এইটা এই যে আজকে অনেকেই একটা গান আছে, সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মিলাকে। এই যে মানে যারা রোমিও হতে চায়, যেই রোমিও আসলে এই সিচুয়েশনাল মিসক্যালকুলেশনের পাল্লায় পড়ে যার নিজের সানডে ওয়ানডে ক্লোজ হয়ে গেছে, সে আজকে আসছে, মানে তাকে দেখে নাকি আজকের নবপ্রাণরা প্রেরণা পাবে। এটা হাস্যকর কথাবার্তা। এরপরে আসি, ধরেন এই যে মরুভূমিতে পাথর কুড়ায় কুড়ায় পাগল হয়ে যাচ্ছে ভাই, একটা মানে মানে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে আজকে তারা প্রেম হিসেবে প্রতিষ্ঠা করতে আসছে। দেখেন, ভালোবাসার এদের টান ছিল বুঝলাম, কিন্তু এই সাহসটা নাই। দেখেন, আমার হেলেন যে কিনা স্পার্টার প্রিন্সকে ছেড়ে আমার কাছে চলে আসছে, আজকে
আমাদের সেই লাইলির সেই সাহসটা ছিল না। নরফেল তোমাকে বিয়ে করছে, ঠিক আছে ভাই, আর চলে যাও না। বা এই যে মজনু, তুমি একা একা গাছকে জড়ায় ধরে কথা না বলে তুমি লাইলিকে সাহসী বীরের মতো এসে নিয়ে যাও, যেমনটা আমি সাহসী রাজপুত্রের মতো আমার ড্রিম গার্লকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। কেউ কিন্তু এখন ভাই মানে রোদে পুড়ে প্রেম করে কয়লা হতে চায় না, বরঞ্চ আমার মতো হতে চায়। এই যে আমার হেলেনকে দেখার জন্য, আমার হেলেনকে জয় করার জন্য গ্রিস থেকে হাজার হাজার রণতরী ট্রয় এসেছিল। আপনি কি শুনেছেন কখনো কেউ মরুভূমিতে 1000 ইট চড়ায় লাইলিকে দেখতে আসছে? আসে নাই। এই যে আমার মানে আজকে প্রভু শ্রীকৃষ্ণের কথা যদি বলি, আমার প্রভুর আসলে মানে গোলক ধাঁধার শেষ নাই। মানে উনি আসলে নিজেই কনফিউজড যে উনি আসলে কাকে ভালোবাসেন, মানে উনি কার সাথে প্রেম করবেন। উনি প্রেম করলেন সারা জীবন রাধার সাথে ভাই, বিয়ে করলেন রুক্মিণীকে। শুধুমাত্র রুক্মিণী বা রাধার তালিকা না, আমরা যদি তালিকা করি 16,000 সখী নিয়ে উনি বৃন্দাবনে রাসলীলা করলেন। রাসলীলা করার পর কি করলেন? বিরহী রাধাকে রেখে উনি চলে গেলেন মথুরায়। এই যে রাধাকৃষ্ণের প্রেমকে নিয়ে এত কথা, শ্রীকৃষ্ণ কীর্তনের কথাও তারা বলবেন আজকে নিশ্চয়ই, কিন্তু আপনারা দেখবেন যখন আপনি এই গান শুনবেন, ও কি ও কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে কানু হারামজাদা, এই কথা শুনে আপনার মনে আর যাই হোক প্রেমের উদ্রেক ঘটবে না। তো এই যে প্রেমের নামে একটা মাল্টিটাস্কিং, এটা বুঝতে গেলে আমাকে আসলে দার্শনিক হইতে হবে, কিন্তু প্রেম তো ভাই দর্শন মানবে না। প্রেমের ব্যাপারে হচ্ছে আপনাকে কোনো কনফিউশন রাখা যাবে না, কোনো ক্যালকুলেশন করা যাবে না, এটা একটা প্যাশন। আমার মতো দেখেন, মানে এক ঝটকায় মানে দেবী স্বয়ং আফ্রোদিতির আশীর্বাদ নিয়ে আমি আমার হেলেনকে উঠিয়ে নিয়ে এসেছি। আমরা আসলে কোনো বনে জঙ্গলে মরুভূমিতে ঘুরে কিংবা পাঁচিল টপকায় একটা গোলাপের বিনিময়ে কিংবা চোখের ইশারায় প্রেম করি নাই। আমাদের প্রেম ছিল সাহসিকতার একটা উজ্জ্বল উদাহরণ। আজকে লাইলি এসে বলে গেলেন আমাদেরকে যে আমাদের প্রেমে নাকি আন্তর্জাতিক অপরাধ হয়ে গেছে। ভাই আপনি এটা দেখেন, আমাদের প্রেমের গ্লোবাল ইম্প্যাক্টটা আপনাকে বুঝতে হবে। পুরো পৃথিবীকে, পুরো সাম্রাজ্যকে, একটি সভ্যতাকে নাড়িয়ে দিয়েছিল আমাদের প্রেম। এই প্রেমকে কখনোই ছোট করে দেখা যাবে না। এইখানে অ্যাডভেঞ্চার ছিল, ইতিহাস ছিল, এবং সেই প্রেমকে কল্পনা করে যখন এডগার অ্যালান পো লিখেন যে হেলেন তোমার সৌন্দর্য সেই নাইসিয়ান নৌকার মতো যে কিনা একজন ক্লান্ত পথিককে সমুদ্রের তীরে নিয়ে যায়। এই যে আজকে রোমিও মারা গেছে ভুল বুঝাবুঝিতে, মজনু পাগলামিতে তো মরেই গেল, মানে প্রেমের অকাল সমাধি হয়ে গেল, যেখানে আসলে আজকে আমাকে অপবাদ দিয়ে গেল যে আমি নাকি সুন্দরী নারীর লোভ সামলাইতে পারি না। ভাই আমাকে এই যে দেখেন অ্যাপল অফ ডিসকর্ড, যেখানে আমি দেবীদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আজকে নিজ যোগ্যতায় আমি হেলেনকে অর্জন করেছি, এখানে আপনি আসলে কোনো লোভ দেখবেন না। আমাদের মধ্যে কোনো ইগো ছিল না, যেটা ছিল ভালোবাসা। যেই ভালোবাসার জন্য আজকে আমি 10 বছর যুদ্ধ করেছি, তীরের সম্মুখে নিজের জীবনকে বাজি রেখেছি, এবং পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, ট্রয় পুড়ে যেতে পারে, আরো নতুন ট্রয়ের জন্ম হতে পারে, কিন্তু হেলেন সে তো সেই একজনই। এই হেলেনের বিশ্বজয়ী গল্প এবং আমাদের ভালোবাসা বিশ্বের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, যাকে নিয়ে জীবনানন্দ থেকে শুরু করে পৃথিবীর যত কবি সাহিত্যিক বিখ্যাত রচনা করে গেছেন, এবং আমাদের প্রেমের জয়গান তারা সারা জীবনই গেয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ওই নতুনের কেতন ওরে প্রাণ বৈশাখী ঝড়। এই বৈশাখী ঝড় প্রেমের জন্য এই নতুন প্রজন্ম কাদেরকে গ্রহণ করবে? প্যারিসকে নাকি রাধা কৃষ্ণকে? আসছেন রাধা, মাহফুজা মাহবুব রাধা। কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, অবলার প্রাণনীতে নাহি তোমা হেন। রাত কইনু দিবস, দিবস কইনু রাতি, বুঝিত নারীনু বধূ তোমারও পীড়িতি। ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর। কোন বিধি শিরজিল সতের শাওলি, এমনও ব্যথিত নাই তারে রাধা বলি। বধূ যদি তুমি মোর নিদারুণ হও, মরিব তোমার আগে দাঁড়াইয়া রও। বাসুলি আদেশে দিজ চণ্ডীদাস কয়, পরের লাগিয়া কি আপনও পর হয়। পরের জন্য আপনকে পরিত্যাগ করে ঘর ছাড়ার সাহস কজনেরই বা আছে? কজনই বা পারে সামনাসামনি মৃত্যুকে বরণ করার স্পর্ধার কথা সরাসরি বলতে? কেউ কেউ পারে, কৃষ্ণপ্রেমে মাতোয়ারা রাধে তা পারে বিলক্ষণ। বৃন্দাবনের তাল তমাল এবং হিজলকে সাক্ষী রেখে কানুর পীড়িতির কলঙ্ক মাথায় নিয়ে যে রাধা দগ্ধ হয়েছে বিরহ অনলে, তার শরণাপন্ন না হলে উত্তর প্রজন্ম প্রেম কি জানবে কিভাবে? কিভাবে তারা জানবে ভালোবাসার যাতনা কি? এ ধারার যত নবপ্রাণ তাই খুঁজে ফেরে রাধাকৃষ্ণকে, কারণ তারা চির অম্লান।
আধুনিক যুগে এক কবি বলে গিয়েছেন, প্রেম মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল। বিরহ শব্দটির সঙ্গে আমি শ্রী রাধার নাম এতই অষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে যে আমাকে আর বিরহকে আর আলাদা করতে পারে না ইতিহাস। আমাদের সামনে যেই জুটিগুলো আজ উপস্থিত আছেন, রোমিও জুলিয়েট, লাইলি মজনু, হেলেন এবং প্যারিস, প্রত্যেককে ইতিহাস মনে রেখেছে কোনো না কোনো যুদ্ধ, ক্ষয়ক্ষতি, কোনো না কোনো বিপর্যয়ের জন্য। কিন্তু আমি শ্রী রাধা, আমি লৌকিক রাধা হিসেবে কোনো যুদ্ধের পরিপ্রেক্ষিত তৈরি করিনি, বরং সব দাবি তুলে নিয়ে রুক্মিণীকে তার নিজের সংসার ছেড়ে চলে এসেছি। যদিও বর্ষাভিসারে কৃষ্ণকে দেখে বুকের ব্যথা চাপিয়ে বলেছি, এঘোর রজনী মেঘের ঘটা কেমনে আইলো বাটে, আঙিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে। সংসার অনভিজ্ঞা এক অতি সাধারণ গোয়ালের কন্যা ছিলাম আমি, অপূর্ব লাবণ্যময়ী, কোমল, একান্ত অনুভূতিপ্রবণ জীবাত্মা রাধা যে পরমাত্মার প্রেমে বারবার হয়েছে নিমজ্জিত। সাহিত্যের মধ্যযুগ তাই ছিল রাধা এবং কৃষ্ণের প্রেম কেন্দ্রিক। বর্তমানেও যত প্রেমিক প্রেমিকা, নায়ক নায়িকাকে আমরা দেখি, সবাই যেন ঘুরে ফিরে রাধা এবং কৃষ্ণই হতে চায়। কেন? কেউ ভেবে দেখেছেন? পৃথিবীর সকল প্রেমেই আছে কুক্ষিগত করবার একটি প্রবল তাড়না, কিন্তু বিষয় বাসনা বিসর্জন দিয়ে আমি রাধা এবং আমার কৃষ্ণই নিজের উঠোন দিয়ে প্রেমাস্পদকে অন্য কারো হাত দিয়ে চলে যেতে দেখেছি এবং বলতে পেরেছি, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি যাই আমারই আঙিনা দিয়া। হৃদয়ের শূন্যতাকে কবিতায় প্রকাশ করে নিজের দুঃখ গাথা বলতে পেরেছি, সখী হামারি দুঃখের নাহিওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। শূন্যতা উপভোগ করার, শূন্যতাকে ঐশ্বর্যে পৌঁছানোর সক্ষমতা সকল প্রেমিক হৃদয়ের থাকে না। যারা আমাদের সঙ্গে জুটি করেছেন তাদের কেউ কেউ হৃদয়ের মন্দিরে শূন্যতার চাষবাস করা তো পরের কথা, রীতিমতো রাজ্যে রাজ্যে লুটতরাজ চালিয়েছেন। আসুন আমরা আমাদের প্রথম যুগল থেকেই কথা বলি। এই যে আমাদের সামনে এসেছেন রোমিও এবং জুলিয়েট, বর্তমান সময়ের নবপ্রাণের যেই দম্পতি যুগল, প্রেমিক প্রেমিকা, তাদেরকে আপনারা বলছেন নিজেদেরকে অনুসরণ করতেন। এই যুগে জুলিয়েটকে চাইল্ড এক্সপ্লয়টেশনের একটি মামলা অবশ্যই খেতে হতো 13 বছর বয়সী এই রোমিও এবং জুলিয়েটের প্রেমের জন্য। 3 দিনের সম্পর্ক, 6টা মৃত্যুর দ্বারা ভেরোনা শহরে তারা যেই যুদ্ধ পরিস্থিতি বাঁধিয়েছিল, সেটি আর যাই হোক প্রেমের কোনো নিদর্শন নয়। এবার আসুন আমাদের হেলেন এবং প্যারিসের কথায়। আমাদের হেলেনকে তো বলাই যায় তিনি নারী মহলের একজন রিকন্ডিশনড ব্যাচেলার ছিলেন সেই সময়, এবং তিনি নবপ্রাণের জোয়ার জাগাবেন হেলেন, যার জন্য 10 বছর ধরে চলল শুধু শুধু একটা যুদ্ধ। বর্তমানে জাতিসংঘ যদি হেলেনকে পেত, তাহলে ওয়ার ক্রাইম কনভেনশনের ট্রাইব্যুনালে তাকে কালবিলম্ব না করিয়ে ঝুলিয়ে দেওয়া হতো। প্রাইম এবং প্যারিসের যুদ্ধে যেই প্রেরণা তিনি দেখিয়েছেন, হালের জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প কিংবা পুতিন কেউই তার কাছে হালে পানি পাবে না। আর বেচারা প্যারিস না বাঁচাতে পারলো রাজ্য, না প্রেমিকা, বরং সে তার প্রেমিকার খোঁজেই মাতোয়ারা হয়ে থাকলো। এদিকে জানলই না আসলে হেলেনের কোথায় কোথায় কোন ঘাটে স্পার্টা থেকে কখন কোন তরি বাওয়ানো হয়েছে। এবার আসুন লাইলি মজনুর দিকে। আমাদের মজনুর দিকে তাকান। এই যে কয়েস, আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করে আমি প্রশ্ন করছি, পৃথিবীর কোনো প্রেমিককে দেখেছেন তার এত সুযোগ পাওয়ার পরেও প্রত্যেকটি সুযোগ হারাতে? প্রথমবার যখন তাকে সুযোগ দেওয়া হলো লাইলির বাড়িতে গিয়ে, সেই বাড়ির একটি কুকুরের ভালোবাসা, কুকুরের সৌন্দর্য নিয়ে কথা বলে সমাজের সামনে নিজেকে পাগল হিসেবে উপস্থাপন করলেন। পরবর্তীতে তাকে যখন নির্বাসনে সে যখন চলে গেল নজদ বনে, সেখানে নয়ফল রাজকে দেখে তার মনে হয়তো একটি কবিতা আসলো যে, বাস কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে। রাজার সাহায্য নিয়ে উঠে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল লাইলিকে উদ্ধার করতে। আমার সামনে 4 জন, তিনি বাদে 3 জন পুরুষ উপবিষ্ট আছেন। আপনারা কেউ কি বলতে পারবেন যে পৃথিবীর কোনো পুরুষ তার প্রেমিকাকে উদ্ধার করতে আর একটি পরাক্রমশালী রাজার আশ্রয় নিয়েছেন? কিন্তু তিনি তা নিয়েছেন। পরবর্তীতে যখন নয়ফল রাজ সেই
লাইলিকেই ভালোবাসছেন, তখন তিনি বলছেন, প্রবেশ করিয়া মোর নয়ন অন্তর, লাইলিরে নিরক্ষিয়া দেখো নিপবর। কারো ঠেকা নেই আপনার চোখের ভেতরে প্রবেশ করে অন্য মানুষকে দেখা। আমরা প্রত্যেকেই মানুষ, অপটিক এনজিওগ্রাম মেশিন নই। ধন্যবাদ। এ পর্যায়ে মজনু কি পারবেন প্রমাণ করতে যে তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় হবে লাইলি মজনু? এবারের তার্কিক রোমান উদ্দিন, যিনি মজনুর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। যেখানে লাইলি নেই সেখানে আমার রাত নেই, তার চোখ ছাড়া আমি পথ ভুলে যাই। আসলে আমি আমার জীবনটাই ভুলে যাই। মাননীয় সভাপতি, আমার নাম কাইস ইবনে আল মুলাওয়াহ। মানুষ আমাকে চিনে মজনু হিসেবে। আমার নামটা অনেক দীর্ঘ। আমার সারা জীবন জুড়ে এক দীর্ঘ শব্দটির বহু প্রচলন, বহু ব্যবহার হয়েছে। আমার বাবা খুব সম্ভবত আগে থেকেই বুঝতে পেরেছিলেন, কারণ আমাকে পাওয়ার জন্য তাকেও দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল। এজন্য তুমি আমাকে একটি দীর্ঘ নাম দিয়েছেন। আর আমার লাইলিকে ছাড়া দীর্ঘ রাত আমাকে অপেক্ষা করতে হয়েছে, দীর্ঘ নিঃশ্বাস আমাকে ফেলতে হয়েছে, দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হয়েছে, এবং দীর্ঘ দিন তার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছিল। শুধু দীর্ঘ মিলনটাই হলো না মাননীয় সভাপতি, এক বিশাল আফসোসের কথা। মাননীয় সভাপতি, আমরা আজকে কথা বলছি নবপ্রাণ নিয়ে, তরুণ প্রজন্ম নিয়ে। আমাদের বুঝতে হবে তরুণ প্রজন্ম বলতে জেনজির কথা বলছি আমরা। আমি আপনাকে প্রমাণ করে দেখাবো আসলে কেন এই নবপ্রাণ, এই জেনজি লাইলি আর মজনুর কথাই সবসময় মনে রাখবে। তাদের কাছে কেন আমরা চির অম্লান। মাননীয় সভাপতি, এখনকার ছেলেমেয়েরা যখন স্কুল কলেজে যায়, যখন তারা নতুন কোনো ছেলে বা মেয়েকে পাশে থেকে দেখে, একটু চোখ মারে, একটু টিং করে উঠে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকে, তখনই তারা লাইলি মজনুর কথা মনে করে। কারণ লাইলি আর মজনু তো প্রথম প্রেমটা করেছিল সেই পাঠশালায় গিয়ে, তাই না? তো যতদিন পাঠশালায়, স্কুল কলেজে ছেলেরা মেয়েদের দিকে তাকাবে, মেয়েরা ছেলেদের দিকে তাকিয়ে একটু হাত উঁচু করে চোখ মারবে, ততদিন এই প্রজন্ম লাইলি মজনুকে মনে রাখবে মাননীয় সভাপতি। শুধু তাই না, আমাদের সময়ে প্রেম করার সময় মজনু মানে আমি ছদ্মবেশে আমার লাইলির সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। এখনকার দিনে আপনি পাবেন মাননীয় সভাপতি, এখন ফেসবুকে ফেক আইডি খুলে প্রেমিকাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় মাননীয় সভাপতি। যতদিন পর্যন্ত ছদ্ম নামে আপনি ফেক আইডি খুলে আপনার প্রেমিকাকে নক দিবেন, ততদিন পর্যন্ত তারা আমাদের কথাই মনে রাখবে, কারণ আমরাই তাদের পথ প্রদর্শক মাননীয় সভাপতি। আজকের দিনে যে বট দেখছেন মাননীয় সভাপতি, যতদিন পর্যন্ত বট আইডি থাকবে এই পৃথিবীর বুকে, যতদিন পর্যন্ত ফেক আইডি দিয়ে প্রেমিককে তারা নক দিবে, ততদিন পর্যন্ত ওই লাইলি আর মজনু মাননীয় সভাপতি চির অম্লান হয়ে থাকবে এই পৃথিবীর বুকে। আমি বলছি মাননীয় সভাপতি বনবাসের কথা। খুব অদ্ভুতভাবে আমি তখনকার যুগে মরুভূমির বুকে কোথায় বন পেয়েছি আমি জানি না, কিন্তু বনবাসে আমি গিয়েছিলাম। আমার মনে পড়ছে না, কারণ আমি তো মজনু। সভাপতি, তখনকার দিনে আমি যে আমার লাইলিকে ছেড়ে, এই সমাজ ছেড়ে আমি যে বনবাসে গিয়েছি, এখনকার যুগে তাকে আপনি বলেন ব্লক মারা মাননীয় সভাপতি। এখনকার ছেলে মেয়েরা একে অপরকে ব্লক মেরে দেয় ফেসবুকে, ইনস্টাগ্রামে। এই যে যতদিন পর্যন্ত এই ব্লক মারামারি থাকবে মাননীয় সভাপতি, ততদিন পর্যন্ত তারা এই লাইলি এবং মজনুর কথা মনে রাখবে। আর অদ্ভুত, এখনকার জেনজির কথা আপনি যদি মাননীয় সভাপতি, আমি জানি না আপনি কতটুকু বয়স আপনার হয়েছে, জেনজিকে আপনি কতটুকু বুঝতে পারছেন বা ওরা কতটুকু বুঝতে পারছে। ওরা সকালে যদি, ওদের অনেক মুড সুইং হয় মাননীয় সভাপতি, আমাদের মতো। কারণ আমি একবার আমার মাথা খুব আউলে যেত মাননীয় সভাপতি, আমি যে উনি এসে বলেছেন যে আমাকে যখন লাইলির বাসায় নিয়ে যাওয়া হয়, আমি এক কুকুরের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম কুকুরকে যত প্রশংসা করা যায় লাইলির বাবাকে মনে হয় পটানো যাবে, কিন্তু ভুল করেছিলাম হয়তো, তা জানি না। এই যে আমাদের মুড সুইং হয়, একবার মনে হয় লাইলির কথা বলি, একবার মনে হয় কুকুরের কথা বলি, এই মুড সুইংটা কিন্তু মাননীয় সভাপতি জেনজির মধ্যে রয়েছে। তারা সকালে মনে করে তারা ফুচকা খেতে ভালো লাগে, বিকেলে মনে করে না ফুচকা না, আমি একটু চাইনিজে যাব। আবার রাতে, গত 5 দিন ধরে যে প্রশ্নটা প্রেমিকা তার প্রেমিককে করেছিল, তুমি আমাকে ভালোবাসো, কতটুকু ভালোবাসো, একটা প্রেমিক কয়বার ব্যাখ্যা দিবে কতটুকু সে ভালোবাসে, কিন্তু প্রতিদিন সে একই প্রশ্ন করে। আমাদের প্রেমটা তো সেম ছিল মাননীয় সভাপতি। যতদিন পর্যন্ত এই মুড সুইং থাকবে, একই প্রশ্নের ভালোবাসার আয়তন এবং পরিধি দেখানোর চেষ্টা করবে, ততদিন পর্যন্ত তারা লাইলি এবং মজনুকে মনে রাখবে মাননীয় সভাপতি। শুধু তাই না, এখনকার দিনে মাননীয় সভাপতি যে প্রেম হয়, এই যে ভালোবাসা দিয়ে তারা ভালো করে দেওয়ার যে একটা প্রবণতা, এই যে বিশেষ করে সুন্দরী মেয়েদের, একটু যেসব নেশাখোর ছেলেদের প্রতি একটা অপ্রাণ টান তাদের থাকে ভালোবাসা দিয়ে ভালো করে দেওয়ার, সেটি মাননীয় সভাপতি আমার লাইলির মধ্যে ছিল।
আমি মজনু হয়ে গিয়েছিলাম, আমার লাইলা আমাকে তার ভালোবাসা দিয়ে ভালো করতে চেয়েছিল। যতদিন পর্যন্ত ভালোবাসা দিয়ে ভালো করে ফেলার এই প্রবণতা থাকবে, লাইলি মজনু ততদিন পর্যন্ত অম্লান হয়ে থাকবে মাননীয় সভাপতি। যাই হোক, আসি আমার রোমিও এবং জুলিয়েটের কথায় আসি। তারা আমাকে বলে গিয়েছিলেন আমি নাকি দায়িত্ব জ্ঞানহীন। মাননীয় সভাপতি, চিন্তা করে দেখুন, একটা 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 যুগল, তারা খুব ছোটবেলায় প্রেম করেছে, বাদ দিলাম, না হয় ফেডোফাইলের কথা না হয় বাদই দিলাম, এখনকার যুগে এগুলো বললে আমি জানি না কি ধরনের আচরণ হয়, হুমায়ুন আহমেদকে নিয়ে যা হয়েছিল তাতে ভয়াবহ হতে পারে। কিন্তু একটা প্রেমিক যুগল তারা বিষ খেয়েছে, তারা সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা চুরি করে বিয়ে করেছে, এবং তারা মৃত্যুবরণ করলো সুইসাইড করে। তারা দায়িত্ব জ্ঞানপূর্ণ, আর লাইলি মজনু দায়িত্ব জ্ঞানহীন। মানে এই 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 এলিগেশনটাই এক ধরনের দায়িত্ব জ্ঞানহীন এলিগেশন বলে আমি মনে করছি মাননীয় সভাপতি। আসুন, হেলেন এবং প্যারিসের কথা, তারা নাকি অম্লান। আপনি আমার বাংলাদেশের, বেশি দূরে যেতে হবে না, বাংলাদেশের 10টা মানুষকে জিজ্ঞেস করুন প্যারিস কি, তারা বলবে ফ্রান্স। এ চিনতেই পারবে না, এই প্রেমের কথা তারা জানবেই না, আর তাদেরকে আপনি বলছেন চির অম্লান। এবং অদ্ভুত একটা বিষয়, একটি তারা বিশ্বকে এমনভাবে তারা দেখতে চেয়েছে, আপনি যদি মানে তিনি একটু আগে যখন এসেছিলেন সম্মানিত প্যারিস, তিনি তার হেলেনকে এমনভাবে তিনি শো অফ করার চেষ্টা করলেন, তিনি বিশ্ব সুন্দরী, এই পৃথিবীর বুকে এমন সুন্দরী পাওয়া যায় না। মাননীয় সভাপতি, এখন আপনি গুগল সার্চ করলে জেনিফার লোপেজকে দেখতে পাবেন, আপনার হেলেনকে কেন আমার দেখতে হবে? উনি উনি এখনো পর্যন্ত জেনজির মেন্টালিটি বুঝতে পারলেন না। মানে সভাপতি, রাধাকৃষ্ণের কথা একটু বলে শেষ করে দিই। একটা প্রেম, আমি তো আমার লাইলিকে তাও দু একবার জড়িয়ে ধরতে পেরেছিলাম, কিন্তু রাধা এবং কৃষ্ণ তাদের জীবনে কি হয়েছিল আমি জানি না। কৃষ্ণ যার বহু লীলা বহু জায়গায় থাকে, আর রাধা সেই কৃষ্ণের কাছেই ফিরে যায়। এদের প্রেমকে বর্তমান সময়ের সিচুয়েশনশিপের সাথে আপনি তুলনা করতে পারেন। প্রেম আছে, নাম নেই। এবং এটা শেষ কোথায়, তাও এখনকার যুগে সিচুয়েশনশিপের কোনো একটা পর্যায়ে মিলন হয়, কিছু একটা হয়, এদের প্রেমে তাও নেই মাননীয় সভাপতি। আর তাদেরকে আপনি বলছেন চির অম্লান হতে। হ্যাঁ, তাদের কথা মানুষ মনে রাখবে, যাদের মনে এবং অন্তরে যেসব প্রেমিক প্রেমিকাদের কোনো ধরনের ভবিষ্যৎ নেই, কিন্তু সিচুয়েশনশিপে থাকার একটা প্রবণতা রয়েছে, তারা তাদেরকে মনে রাখতে পারে। কিন্তু মাননীয় সভাপতি, পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত প্রেমিক এবং প্রেমিকারা প্রেম করতে চাইবে এবং তার প্রেমিক এবং প্রেমিকাকে চির অম্লান করে রাখতে চাইবে মাননীয় সভাপতি, তারা অবশ্যই লাইলি এবং মজনুর কথা মনে রাখবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এ পর্যায়ে আমরা দেখছি এ যুগ হামিদা আক্তার নিসা, যিনি হেলেন চরিত্রে তার বক্তব্য তুলে ধরবেন। আজ এই মঞ্চে উপস্থিত প্রত্যেকটি জুটির মুখে ছাই ঢেলে মাননীয় সভাপতি, প্রথমেই আমি আমার প্রেমিক প্যারিসকে উদ্দেশ্য করে একটি গান গাইতে চাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। মাননীয় সভাপতি, আমি সেই হেলেন। অ্যাপেল অফ ডিসকর্ড শুরু হয়েছিল যার নাম নিয়ে, স্বয়ং দেবতারাও যার পায়ে পড়ে থাকতো। মাননীয় সভাপতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি দেবী আফ্রোদিতি তুষ্ট হয়ে প্যারিসকে সেই মহান পুরস্কারটি তুলে দিয়েছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। সেই আমাকেই নাকি সামান্য ছেলে ছোকরাদের সামনে প্রমাণ করতে হচ্ছে আমরাই অম্লান। মাননীয় সভাপতি, এটি আমার জন্য এবং আমার প্রেমিকের জন্য কত বড় অপমান, সেটা শুধু আমরাই বুঝতে পারছি। আজ এই মঞ্চে আমাকে যা নয় তাই বলে অপমান করা হচ্ছে, বলা হচ্ছে আমার জন্য নাকি শত শত মানুষ হারালো রাজ্য, হারালো রাজা, তাদের প্রতিপত্তি, শয়ে শয়ে মানুষ, শয়ে শয়ে সহায় সম্পত্তি। মাননীয় সভাপতি, কাঠগড়ায় যদি আমাকে দাঁড়াতেই হয়, তাহলে সেই প্রেমের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বলতে চাই আমার অপরাধ আসলে সত্য এবং সুন্দর ভালোবাসা। কি ছিল না আমার, মহাপরমেশ্বর দেবতা জিউস আমার পিতা, দেবতাদের চরম আরাধ্য ল্যাডার কন্যা আমি, স্পার্টার মহাপরাক্রমশালী রাজা মেনুলাস আমার স্বামী, বিশাল সাম্রাজ্যের একক আধিপত্য, কত শত চাকর বাকর, শত শত শান শওকত, সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে আমি ছুটে গেছি একমাত্র ভালোবাসার টানে। আমি ছুটে গেছি আমার প্যারিসের কাছে, যে প্যারিস আমাকে বুঝেছিল। সকল কিছু তুচ্ছ করে আমি ছুটে গিয়েছি আমার প্যারিসের কাছে।
আমি ছুটে গিয়েছি আমার সত্য সুন্দর ভালোবাসার কাছে, যে ভালোবাসাকে অগ্রাহ্য করার ক্ষমতা শুধুমাত্র দেবতাদেরই থাকার কথা। তবে আমি তো মানুষ, মানুষ তো মানুষকেই ভালোবাসে, যে ভালোবাসার জন্য দেশান্তরী হওয়া কোনো অপরাধ বলে মনে করি না। সৌন্দর্যের দেবী আফ্রোদিতে তুষ্ট হয়ে আমার প্যারিসকে এই অমূল্য ভালোবাসা উপহার দিয়েছিলেন, যে ভালোবাসা স্বর্গ থেকে এসে মর্তে অমর হয়ে রয়। মাননীয় সভাপতি, আজ আমি যখন এই মঞ্চে আসলাম, এখানে উপস্থিত প্রত্যেক নারী পুরুষই আমার রূপের বিচ্ছুরণ উপলব্ধি করতে পেরেছে। এই যে ইনি তো এখনো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মাননীয় সভাপতি। মাঝে মাঝে মাননীয় সভাপতি, আমার হুমায়ুন আহমেদের আগুনের পরশমণির বিনতির মতন বলতে ইচ্ছে করে, চেহারা ছবি সুন্দর হওয়ার জন্য কত যে বিপদে আসি মাননীয় সভাপতি, খালি বিবাহের সম্বন্ধ আসে। আজ সাজঘরে এসেই শুনি মজনু সাহেব নাকি একটি রিক্সা করেও এই বিটিভির সেটে এসে উপস্থিত হতে পারেননি, এসেছেন বাসে করে। একটু বুকে হাত দিয়ে বলুন তো লাইলি, আজকালকার যুগে কয়জন মানুষ একটু সাহায্য সহযোগিতার জন্য রিক্সা ভাড়া করে আপনার বিপদে আপদে ছুটে আসবে? সে আমাকেই দেখুন না, আমার জন্য প্রায় 1000 খানেক জাহাজ এজিয়ান সাগর একদম পার করে এসেছে ট্রয়ে আমাকে জিতে নেওয়ার জন্য। কিন্তু আমার প্রেমিক প্যারিস আমার হয়ে যুদ্ধ করেছে 10টি বছর। আপনি বলেছেন সেই ধৈর্যের যে পরীক্ষা, সেই ধৈর্যের পরীক্ষাই নাকি প্রধান পরীক্ষা, প্রেমে যে আপনারা সফল, সেই সফলতার। মাননীয় সভাপতি, আপনি দেখেন এই যে মজনু, তিনি এসেই বললেন তার জীবনটি আসলে দীর্ঘ, তার জীবনের সাথে দীর্ঘ শব্দটি নাকি অতপ্রতভাবে জড়িত। মাননীয় সভাপতি, আমি বিশ্বাস করি তার জীবনটি জুড়েই রয়েছে দীর্ঘশ্বাস, লাইলিকে না পাওয়ার দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাস আর ধৈর্য মিলে তাদের দুইজনের গন্তব্য হয়েছে কোথায়? মিলনে নয় মাননীয় সভাপতি, গন্তব্য হয়েছে কবরে। মাননীয় সভাপতি, তাদের প্রেমটি কিভাবে আরাধ্য হয় তা আসলে আমার মাথায় ঢোকে না। মাননীয় সভাপতি, তারপরে আসি যে রোমিও জুলিয়েটের দিকে, তাদের প্রেমটা আর কি বলবো, তাদের প্রেমটা আসলে এই যুগের ওয়াইফাই অটো কানেক্টের মতন। অটো কানেক্ট হয়ে গেল, একদিন চললো, 2 দিন চললো, চতুর্থ দিনের দিন গেম ওভার। মাননীয় সভাপতি, সেই প্রেমকে আমরা লাভ স্টোরি বলি না, আমরা বলি এক্সপ্রেস ট্রেন মাননীয় সভাপতি। তারপরে আমি যদি রাধা এবং কৃষ্ণের দিকে আসি, তাদের যে রিলেশনশিপ স্ট্যাটাস, এটা যদি বর্তমান যুগে হতো তাহলে এটা কি হতো? ইটস কমপ্লিকেটেড মাননীয় সভাপতি, এটা আসলে কোনো রিলেশনশিপই না, এই রিলেশনশিপটা কমপ্লিকেটেড। দেখেন রাধা মেয়েটি বলে যাচ্ছে তার আসলে বিরহ, এই যে বিরহ, সেই বিরহই নাকি সে প্রেম খুঁজে পায়। আমি বলতে চাই, এই যে রাধা আপা, আপনি আসলে বোকা। আপনার এই যে কৃষ্ণ আছে, সে আপনাকে দিনের পর দিন ঘোস্টিং করে, আপনাকে এসে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে লাভ বম্বিং করে, আপনি গলে যান। আপনি ভাবেন এই যে কৃষ্ণ, সে আমাকে খুব ভালোবাসে। না আপা, আপনাকে সে বেঞ্চিং করছে, আপনি সরে আসেন, সরে বসেন। মাননীয় সভাপতি, তারপরে আমি আপনাকে বলতে চাই, এই যে আমাদের যে প্রেম, সেই প্রেমে আপনি দেখবেন আমাদের প্রেমটা একদম শাহ সিমেন্টের মতন মজবুত, দৃঢ়। আজকালকার এই সিচুয়েশনশিপের যুগে প্রত্যেক প্রেমিক প্রেমিকা আসলে একজন দৃঢ় মানসিকতার প্রেমিককেই চায়, যে প্রেমিক আমার প্রেমিক প্যারিস। তাই শেষ করব কিছু ছোট্ট লাইন দিয়ে। রূপ যদি হয় কবিতা, আমি তার শ্রেষ্ঠ পংক্তি। সাহস যদি হয় সুর, প্যারিস তার দৃঢ় উচ্চারণ। এই ধরার যত নব প্রাণ খুঁজিতেছে মোদের, মোরা চির অম্লান। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আসছেন নাবিলা শাহবাজি দিয়া জুলিয়েট ভূমিকায়। সৃষ্টির পর থেকে যা কিছু বদলাতে চায়নি, তার পরিণতি হয়েছে বিলুপ্তি। শুধু ভালোবাসা নামক জিনিসটিকে আমরা আজও বাঁচিয়ে রেখেছি, কারণ এর মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। আমরা আজও আসলে জানি না ভালোবাসা কি। হাজার হাজার বছর ধরে মানুষ কবিতা লিখেছে, যুদ্ধ করেছে, দেবতা বানিয়েছে, কিন্তু ভালোবাসা নামক জিনিসটির একটা স্পষ্ট সংজ্ঞা তৈরি করতে পারেনি। কাজেই সংজ্ঞা যেহেতু তৈরি করা যায়নি, ভালোবাসায় মানুষ কি কি করে তা থেকে আমরা ভালোবাসা কি তা বোঝার চেষ্টা করেছি। ভারতীয় উপমহাদেশ, কৃষ্ণ একজন দেবতা, একজন রাজা এবং কূটনৈতিক। রাধা তার অনুভবের কেন্দ্র। কৃষ্ণ রাধাকে ভালোবেসে থেকেছেন, কিন্তু থেকে যাননি, তিনি চলে গেছেন মথুরায়, রাজনীতি, যুদ্ধ, ধর্ম সব কিছুর জন্য। কবিরা পরে একে দিব্য প্রেম বলেছে, অপেক্ষাকে মহিমান্বিত করেছে, বিচ্ছেদকে দর্শন বানিয়েছে, কিন্তু কোথাও প্রেম ছিল না। 7ম শতকের আরব ফার্সি মরুভূমি। কায়েস লাইলিকে পছন্দ করলো, এত বেশি পছন্দ করলো, এত বেশি ভালোবাসলো যে সমাজ তাকে নাম দিল মজনু, পাগল।
লাইলির বিয়ে হয়ে গেল, একটি খুব বড় প্রশ্ন। আরেকজন মানুষকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে ফেলা, তা তো আমি জুলিয়েট হিসেবে কখনোই করতাম না। লাইলি করেছেন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু মজনু কি করলেন? তিনি লড়াই করলেন না, সমাজকে বদলানোর চেষ্টা করলেন না, ভালোবাসার অধিকার দাবিতে আনলেন না, তিনি চলে গেলেন মরুভূমিতে, পাথরের সাথে কথা বললেন, কবিতা লিখলেন, হারিয়ে গেলেন। সমাজ আজকের এই ভালোবাসাকে আর যাই বলুক, আমি তো ভালোবাসা বলতে আটকে উঠব। এরপর গ্রিস, ব্রোঞ্জ যুগ। প্যারিস হেলেনকে দেখলো, হেলেন প্যারিসকে পছন্দ করল। এই ভালোবাসার ফল একটা যুদ্ধ, 10 বছর, গোটা একটা সংস্কৃতি, একটা সভ্যতার পতন। এই ভালোবাসা অবশ্য কষ্ট পায়নি, কষ্ট বিতরণ করেছে একটা চ্যারিটি। এই সবগুলো দম্পতি যুগলের কাছেই ভালোবাসা এত হালকা একটি জিনিস ছিল যে তারা অন্য সব দায়িত্বের মাঝে, অন্য সব প্রায়োরিটির মাঝে ভালোবাসাকে একটি ঠুনকো জিনিস হিসেবে আমাদের সবার সামনে পরিবেশন করেছে। দেখে দেখে ভালোবাসা শেখায় এ যুগের প্রত্যেকটি মানুষের কাছে ভালোবাসা আজ খুব ঠুনকো হয়ে গেছে। কাজের চাপে, স্বপ্নের দায়ে এরা ভালোবাসতে সময় পায় না। এরা চায় ভালোবাসা পানির মতো এক একটি পাত্রের রূপ ধারণ করুক। ভালোবাসাকে একটি মৌলিক সত্তা হিসেবে আমরা কেউ দাম দিতে চাই না। এরা ভীতু, এরা দায়িত্বহীন, এরা এদের শিক্ষকদের মতো। অথচ 1600 শতকে ভেরোনায় দুটো পরিবার, একটি অন্ধকার ঘৃণা, তার মধ্যে রোমিও আর আমি ভালোবেসেছিলাম। জগৎ, সমাজ, পরলোকের কথা কোনো কিছু না চিন্তা করে জীবন দিয়েছিলাম ভালোবাসার জন্য, প্রেমের জন্য। রোমিওকে আজকের সমাজে হয়তো মানুষ ভীতু বলবে, কারণ সাহস মানে আজকের সমাজে অনুভবকে লুকানো। তবে রোমিও অনুভব লুকায়নি, অনুভূতির দর কষাকষি করেনি। সে সাহস নিয়ে কাউকে আশ্বাস দেওয়ার ক্ষমতা দেখিয়েছে, যার কারণে আমি রোমিওকে এত ভালোবেসেছি। আমাদের সময়কে, আমাদের বয়সকে হয়তো মানুষ প্রশ্ন করবে, কিন্তু এই সময় এবং বয়স অন্য কোনো চাকরির চিন্তা, অন্য কোনো হিসাব নিকাশের অঙ্কে কখনো কষাকষিতে ছিল না। বরং আমাদের ভালোবাসা একান্ত মৌলিক, একান্ত ব্যক্তিগত একটা জায়গায় ছিল, যেখানে আমরা পরস্পরকে ভালোবেসেছিলাম অন্য কোনো কিছুর কথা চিন্তা না করে। কারণ ভালোবাসলে সাহসী হতে হয়। ভালোবাসলে দেবতা নয়, ধ্বংসাত্মক নয়, উন্মাদ নয়, সাহসী হতে হয়। মোরা চির অম্লান, কারণ মোরা সাহসী। ধন্যবাদ। ধন্যবাদ জুলিয়েট। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জিহাদ আল মেহেদি, যিনি কৃষ্ণ হয়ে আসবেন। দেখা যাক নতুন প্রজন্ম রাধাকৃষ্ণকে পছন্দ করবে নাকি রোমিও জুলিয়েটকে অনুকরণ করবে। শ্রদ্ধেয় সভাপতি এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমি কৃষ্ণ। এই কৃষ্ণকে ধরাধামে নামতে দেখে হয়তো আপনারা যার পরনাই বিস্মিত হচ্ছেন, তবে অবাক হওয়ার কোনো কিছু নেই। এই ঘোরতর কলিকালে কল্কি অবতার আসার আগে আমি এলাম এই মর্তে এখনো প্রেম বিরাজমান আছে কিনা দেখতে। এসে দেখছি এখানে যে যার মতো সবাই নিজেকে জাহির করার এক ধরনের প্রতিযোগিতার ভেতর থেকে যাচ্ছে। অবশ্য ওদেরই বা দোষ কি? অল্প বয়সী রোমিও জুলিয়েট এবং হালের হেলেন প্যারিস, ওরা কি আর বুঝবে রাধাকৃষ্ণের প্রেম লীলা? আমাদের কিন্তু ওদের মতো কোনো প্রত্যাশা নেই। আমরা কোনো অমরত্বের প্রত্যাশার জন্য প্রেম করিনি, ভালোবাসিনি। আর তাই আমাদের গলায় গলা মিলিয়ে কবির সুমন গেয়েছিলেন, অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। তোমাকে মানে প্রেমকে চাওয়া। ভয়ঙ্কর সুন্দর এই ধরাধামে প্রেম বিরাজ করেছে মাননীয় সভাপতি, আপনি জানেন, সৃষ্টির সেই সূচনা লগ্ন থেকে। যখন পরমাত্মার সাথে জীবাত্মার মিলন ঘটল, তখনই প্রেম হয়ে উঠল পরম পূজনীয়। তারপর কৈলাস থেকে জন্ম নিয়েছে সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, কর্ণালী। আর এই নদীতে শত শত বছরে বয়ে গেছে লক্ষ হাজারো স্রোত। বদলেছে প্রেমের রূপ। মানুষের মাঝে এখন এসেছে স্বল্পস্থায়ী ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের বিরহ, ক্ষণিকের মোহ, ক্ষণিকের প্রেম। এই যুগে, এই ঘোরতর কলিযুগে এসে আমরা দেখতে পাই আমাদের সেই বিরহী ধাঁচের প্রেম এখন আর টিকে নেই। আর টিকে থাকলেও তা যেন ধুঁকছে এক ধরনের অনাহারে। প্রেমের আগুনে পুড়ে খাঁটি হওয়া রাধা কৃষ্ণকে দেখতে হলে এখন আপনাকে যেতে হবে মহাভারতে অথবা জাদুঘরে। দাঙ্গা হাঙ্গামা, ঝগড়াঝাতির দাঁত কপাটি, প্রাচ্য থেকে পানামা,
অস্ত্র আর যুদ্ধের দামামা সবকিছু মিলিয়ে প্রেম যেন হায় আর হয়ে উঠতে পারছে না পরম আরাধ্য এক উপাসনালয়ে। পৃথিবীর এই শীতল পাটিতে আমাদের আশা ছিল নবপ্রজন্ম যারা, তারা ভালোবাসার রঙে ভাসাবে এই সভ্যতাকে, কিন্তু তারা ভাসাতে পারছে না। নীরেন্দ্রনাথ তো এজন্যই বলেছেন, এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতল পাটি, অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি, পার হয়ে তাই ভালোবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং, খানিকটা তার গদ্যে ছিল, খানিকটা তার পদ্মে ছিল। আচ্ছা, সেই রংগুলো গেল কোথায়? আজকে এই রঙিন মুখোশ পরা মানুষগুলো সামনে বসে আছে, কারো মনে তো সেই জীবাত্মা আর পরমাত্মার মিলনের রঙের ছটা দেখলাম না। তারা শুধুমাত্র রাধাকৃষ্ণের প্রেম লীলাই দেখলেন, আত্মার মিলনকে এখন পর্যন্ত উপলব্ধি করতে পারলেন না। এই ডেলুলু জেনারেশনকে নিয়ে আমরা কোথায় যাব? প্রেম ইদানিং আটকে আছে যেন এক ডিলিউশনশিপ, পাপি লাভ, সিচুয়েশনশিপ, সফট লঞ্চিং কিংবা ব্রেড ক্র্যাম্বিং এর মতো সম্পর্কগুলোতে। আবার ইদানিং সম্পর্কে থাকা অবস্থায় যদি কাউকে আমাদের ভালো লেগেও থাকে, তার সাথে সম্পর্ক শেষ না করে দূরত্ব তৈরি করাটার নাম নাকি বেঞ্চিং। কোথায় ছিল আমাদের সময়? আমি জানি রাধা বলবেন ঘোস্টিং কিংবা জম্বিং তো আমাদের সময় ছিল না, তবে আমি এখনো আশাবাদী। এই যে 8জন মানুষ, যে 7জন মানুষ আমার সাথে মঞ্চে বসে আছে, তারা প্রত্যেকেই আদর্শ প্রেম বা আদর্শ ভালোবাসা সম্পর্কে জানে, বোঝে, নিজেরা পুড়েছে, নিজেরা পুড়ে অঙ্গার হয়েছে, খাঁটি হয়েছে। অবশ্য আদর্শ প্রেমের কথা আমি বা কি বলবো, আদর্শ প্রেম বলে তো পৃথিবীতে কোনো কিছু হয় না, সেটা সোনার পাথর বাটির মতো। নারী পুরুষের প্রেম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রেম, অথবা মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, সেই প্রেমটিই আসলে সার্থক প্রেম। যুগ ধর্মের অন্যতম প্রধান অনুষঙ্গ হলো পরিবর্তন আর গতিশীলতা। এখন এর সাথে যুক্ত হয়েছে যান্ত্রিকতা আর প্রযুক্তির ঘনঘটা। এখন চাইলেও আর রাধাকৃষ্ণের প্রেমলীলা আপনারা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন না। তবে প্রযুক্তি আর ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে যদি জীবাত্মা আর পরমাত্মার মিলনকে সম্ভবপর করা যায়, তাহলে কিছুটা হলেও আপনি রাধা এবং কৃষ্ণের প্রেমলীলাটিকে বুঝতে পারবেন। যখন দারিদ্র পীড়িত জনপদে খাদ্য পানীয় নিয়ে দেবদূতের মতো নেমে আসে মানব সেবীরা, যখন খরা বন্যাক্রান্ত অঞ্চলে ত্রাণ নিয়ে পৌঁছে যায় কোনো দুঃসাহসী অভিযাত্রিক, যখন দুঃসহ স্বৈর শাসনের সামনে অস্ত্রের বুকে দাঁড়িয়ে বাঁচিয়ে দেয় শত সহস্র মানুষকে আর অবসান ঘটায় দুঃশাসনের, যখন পরমত সহিষ্ণুতা আর কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ এগিয়ে যায় সভ্যতার দিকে, ঠিক তখনই কৃষ্ণ রাধাতে কিংবা রাধা কৃষ্ণতে মিলিত হয়, আর তখনই মিলন ঘটে জীবাত্মার আর পরমাত্মার। নতুন দিনের তরুণ প্রাণ তুর্কিরা যারা আমার সামনে উপবিষ্ট অথবা যারা আমাদের পর্দায় দেখছেন, নতুন পথ চলার সারথীদের কাছে আজকে এই আর্জি আমি জানাই, সম্পর্ক যেমনই হোক সেটাই যেন শ্রদ্ধা থাকে। মানুষ যে রং ধর্ম বর্ণ যাই হোক না কেন, প্রত্যেকটি মানুষ যেন মানুষ হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু পায়। জীবন যত ছোটই হোক না কেন, কর্ম যেন সে জীবনকে ছাড়িয়ে নিয়ে যায়। অধর্ম যদি প্রকট হয়ে ওঠে, তখন যুগ ধর্ম পালনের জন্য যেন প্রস্তুত থাকা যায়। যেমনটি বলেছিলাম আমি অর্জুনকে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণাং হি সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যতদিন না সূচিত হচ্ছে মানব প্রেমের এক নতুন আখ্যান, ততদিন অবধি আমি রাধা কৃষ্ণ হয়ে এই পৃথিবীতে আসবো বারবার, আর এভাবেই জীবনে প্রেমের জয়গান গেয়ে যাব। শুরু করেছিলাম কবির সুমনকে দিয়ে, শেষ করছি তাকে দিয়ে। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে চাই, আবার আসবো আবার বলবো, শুধু তোমাকেই চাই, শুধু জীবাত্মা আর পরমাত্মার মিলনকেই চাই, এই প্রেমকেই চাই, এই ভালোবাসাকেই চাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এ যুগের কৃষ্ণকে। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলি, তাহার এই মনে পড়ে। কাকে মনে পড়বে? শ্রী ফরহাদকে, রাধাকৃষ্ণকে? এ প্রজন্ম কাকে বেছে নিবে? সেই পুরনো প্রেমগুলোকে, নাকি বুলেটকে বুকে টেনে নিবে, নাকি মাথায় বিঁধে নেবে?
এ প্রশ্ন রেখে যাচ্ছে আপনাদের কাছে। জুটি বিতর্কের এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।